উম, আমরা সাধারণত যখন কোনো নিখুঁত লিডার বা আদর্শ পেশাজীবীর কথা ভাবি, তখন আমাদের কল্পনায় এমন একজনের ছবি ভেসে ওঠে যিনি নিজের সমস্ত কিছু উজাড় করে দেন। হ্যাঁ, ঠিক। অনেকটা সেই সব মানুষের মতো যারা কোনো প্রতিষ্ঠান বা ধরুন কোনো নীতির জন্য নিজের ব্যক্তিগত জীবন বা ভবিষ্যৎ সবকিছু হাসি মুখে ত্যাগ করতে প্রস্তুত থাকেন। একদম। আর এই চূড়ান্ত আত্মত্যাগ শুনতে দারুণ বীরত্বপূর্ণ মনে হয়, তাই না? কিন্তু ইতিহাস ঘেঁটে দেখলে আমরা এমন অনেক চরিত্র পাই যাদের এই অন্ধ আত্মত্যাগ বা এই যে কঠোর নিয়মনিষ্ঠা, সেটাই শেষ পর্যন্ত একটা পুরো সাম্রাজ্য বা প্রতিষ্ঠানকে ধ্বংসের দিকে ঠেলে দিয়েছিল। খুব সুন্দর একটা পয়েন্ট তুলেছেন। আমরা প্রায়শই দূরদর্শী পরিণতির কথা চিন্তা না করে এই স্যাক্রিফাইস বা আত্মত্যাগকে মহিমান্বিত করতে পছন্দ করি। মানে আমরা ভুলে যাই যে পরিস্থিতি বিবেচনা না করে কেবল অন্ধের মতো নিয়ম মেনে চলাটা একটা ভয়াবহ ফাঁদ হতে পারে। সেই মানুষগুলোর জীবনের অদ্ভুত প্যারাডক্স বা স্ববিরোধিতা নিয়েই আজকের এই ডিপ ড্রাইভে আমরা গভীরে যাব। ট্র্যাজিক চরিত্র ভীষ্ম। রাইট। ভীষ্মের চরিত্রটি মূলত আমাদের জন্য একটি সতর্ক বার্তা। মানে তার জীবনের ঘটনাগুলো আধুনিক লিডারশিপ এবং প্রফেশনাল এথিক্সের সাথে কতটা মিলে যায় সেটাই আমরা এক্সপ্লোর করব। এখানে সবচেয়ে চমকপ্রদ বিষয়টা হলো কিভাবে একজন মানুষের অসীম ত্যাগ এবং সৎ উদ্দেশ্য তাকে এমন এক সিস্টেম বা কাঠামোর দাসে পরিণত করে যা দিনের শেষে তার নিজের চোখের সামনেই সবকিছু ধ্বংস করে দেয়। আর এই ধ্বংসের শুরুটা বুঝতে হলে আমাদের ফিরে যেতে হবে একেবারে উৎসে। মানে ভীষ্ম তো আর জন্ম থেকেই ভীষ্ম ছিলেন না। না, একেবারেই না। তার এই যে নেতৃত্বের ধরন, সেটার পেছনের মনস্তত্ত্ব বুঝতে হলে আমাদের সেই দিনটিতে যেতে হবে যেখান থেকে তিনি আসলে তারই আইকনিক নামটা পেলেন। সোর্স থেকে দেখা যায় তার জন্মবৃত্তান্ত মোটেও সাধারণ ছিল না। হ্যাঁ, তিনি তো ছিলেন অষ্টবসুর অন্যতম। দেবতারা একবার বশিষ্ঠ মুনির গাভী নন্দিনী চুরি করেছিলেন, আর সেই চুরির দায়ে অভিশপ্ত হয়ে তাকে পৃথিবীতে জন্ম নিতে হয়েছিল। ঠিক। গঙ্গা এবং রাজা শান্তনুর অষ্টম সন্তান হিসেবে তিনি পৃথিবীতে আসেন, আর তার নাম রাখা হয় দেবব্রত। গঙ্গা তার আগের 7 সন্তানকে জন্মমাত্রই নদীতে ডুবিয়ে মুক্তি দিলেও শান্তনুর চরম বাধায় ওই অষ্টম সন্তানটি বেঁচে যায়। আর এই বেঁচে যাওয়া শিশুটি মানে দেবব্রত কিন্তু কোনো সাধারণ রাজপুত্র হিসেবে বেড়ে ওঠেননি। একদমই না। তাকে সেই যুগে শ্রেষ্ঠ গুরুরা শিক্ষা দিয়েছিলেন আর কি। হ্যাঁ, যা তাকে একজন নিখুঁত এবং অপ্রতিদ্বন্দ্বী লিডার হিসেবে তৈরি করেছিল। বশিষ্ঠের কাছে তিনি শিখেছিলেন বেদ, পরশুরামের কাছে শিখেছিলেন ভয়ঙ্কর যুদ্ধবিদ্যা, বৃহস্পতির কাছে নীতিবিজ্ঞান, আর শুক্রাচার্যের কাছে রাষ্ট্রবিজ্ঞান। মানে জ্ঞান, প্রজ্ঞা, প্রশাসন এবং যুদ্ধবিদ্যা সব মিলিয়ে তিনি ছিলেন এক অপ্রতিরোধ্য প্যাকেজ। হস্তিনাপুরের সিংহাসনের জন্য তিনি ছিলেন একজন নিখুঁত উত্তরাধিকারী। কিন্তু এরপরই আসে সেই মুহূর্ত যা পুরো ইতিহাস বদলে দেয়। সেই প্রতিজ্ঞার মুহূর্তটা। হ্যাঁ, তার পিতা শান্তনু এক জেলে কন্যা সত্যবতীকে বিয়ে করতে চাইলেন। কিন্তু জেলের শর্ত ছিল খুব পরিষ্কার এবং কঠোর। সত্যবতীর সন্তানকেই পরবর্তী রাজা হতে হবে। আর পিতার মুখের এই বিষণ্ণতা আর কষ্ট দেখে দেবব্রত এক অভাবনীয় সিদ্ধান্ত নিলেন। তিনি শুধু যে নিজের সিংহাসনের দাবি ত্যাগ করলেন তাই নয়, জীবনে কখনো বিয়ে না করার এক ভীষণ প্রতিজ্ঞা বা আজীবন ব্রহ্মচর্যের শপথ নিলেন। উদ্দেশ্য ছিল ভবিষ্যতে তার কোনো উত্তরাধিকারী যেন সিংহাসন দাবি করতে না পারে। আর এই অকল্পনীয় প্রতিজ্ঞার জন্যই তিনি ভীষ্ম নাম পান, আর পিতা মুগ্ধ হয়ে তাকে দেন ইচ্ছামৃত্যু বা নিজের ইচ্ছেমতো সময়ে মৃত্যুবরণ করার বর। এখন আমি যদি বিষয়টিকে আমাদের আধুনিক কর্পোরেট প্রেক্ষাপটে দাঁড়াই, এটি অনেকটা কোনো কোম্পানির ফাউন্ডারের নিজের সব শেয়ার এবং নিয়ন্ত্রণ ছেড়ে দেওয়ার মতো। হ্যাঁ, চমৎকার একটা তুলনা। মানে শুধু কোম্পানিকে সাময়িক সংকট থেকে বাঁচানোর জন্য তিনি এমন একটি অলঙ্ঘনীয় চুক্তিতে স্বাক্ষর করে ফেললেন যা ভবিষ্যতে কোনো পরিবর্তনের সুযোগই রাখে না। এই প্রতিজ্ঞা কি আসলে একটি বিশাল লিডারশিপ ফেলিয়ার ছিল না? আপনার এই কর্পোরেট ফাউন্ডারের তুলনাটা সত্যি দারুণ। তবে এখানে একটি বড় পার্থক্য আছে। একজন কর্পোরেট লিডার বা ফাউন্ডার চাইলে একটা পর্যায়ে এসে পদত্যাগ করতে পারেন অথবা চুক্তির আইনি ফাঁকফোকর খুঁজতে পারেন। কিন্তু ভীষ্মের তো সেই উপায় ছিল না। একদমই তাই, কারণ তিনি ধর্ম এবং ঐশ্বরিক প্রতিজ্ঞার শেকলে বাঁধা পড়েছিলেন। তার কাছে সরে যাওয়ার কোনো সুযোগ ছিল না, আর ওই ইচ্ছামৃত্যুর বর তাকে সেই কাঠামোর এক চিরস্থায়ী খুঁটি বানিয়ে দিয়েছিল। রাইট।
আধুনিক যুগের এই যে পরিবর্তিত পরিস্থিতির সাথে মানিয়ে নেওয়া বা ফ্লেক্সিবল ডিসিশন মেকিংয়ের কৌশল, তার সাথে তুলনা করলে ভীষ্মের এই সিদ্ধান্তটি ছিল চূড়ান্ত অনমনীয়। হ্যাঁ, তার আত্মত্যাগ হয়তো মহৎ ছিল, কিন্তু তার ভেতরে ভবিষ্যতের কথা ভেবে সিদ্ধান্ত বদলানোর কোনো ফ্লেক্সিবিলিটি ছিল না। লিডারশিপ মানে শুধু আত্মত্যাগ করা নয়, পরিণত হয়েছিল। আর এই অনমনীয় নিয়মানুবর্তিতা যে কতটা ভয়ঙ্কর হতে পারে তা আমরা দেখতে পাই যখন এর কারণে নিরীহ মানুষের জীবন ধ্বংস হতে শুরু করে। আমার তো মনে হয় অম্বার ঘটনাটি এর সবচেয়ে মর্মান্তিক উদাহরণ। নিঃসন্দেহে এই জায়গাটাতে এসে ভীষ্মের চরিত্রের একটা অন্ধকার দিক সামনে আসে। সৎভাই বিচিত্রবীর্যের বিয়ের জন্য ভীষ্ম কাশীরাজের ৩ কন্যা অম্বা, অম্বিকা ও অম্বালিকাকে স্বয়ম্বর সভা থেকে জোরপূর্বক হরণ করে আনেন। তখনকার দিনের ক্ষত্রিয় প্রথা অনুযায়ী হয়তো এটা সিদ্ধ ছিল। কিন্তু সমস্যা হলো, অম্বা আগে থেকেই রাজা শালভকে ভালোবাসতেন এবং মনে মনে তাকেই স্বামী মেনেছিলেন। হ্যাঁ, আর ভীষ্ম যখন এটা জানতে পারলেন, তিনি অম্বাকে সসম্মানে শাল্বের কাছে ফিরে যাওয়ার অনুমতি দিলেন। কিন্তু শাল্ব অম্বাকে গ্রহণ করতে অস্বীকৃতি জানান, কারণ তাকে অন্য একজন পুরুষ মানে ভীষ্ম সবার সামনে পরাজিত করে জয় করে নিয়েছিলেন। আতাকলে পড়ে অম্বা যখন চারদিক থেকে প্রত্যাখ্যাত হলেন, তখন তিনি ফিরে এসে ভীষ্মকেই বিয়ের প্রস্তাব দেন, কারণ শাস্ত্র অনুযায়ী ভীষ্মই তাকে হরণ করেছিলেন। কিন্তু ভীষ্ম কি করলেন? তিনি তার সেই আজীবন ব্রহ্মচর্যের প্রতিজ্ঞার দোহাই দিয়ে অম্বাকে সরাসরি প্রত্যাখ্যান করলেন। মানে এটা একটু অদ্ভুত না? অম্বা তখন ন্যায় বিচারের আশায় ভীষ্মের গুরু পরশুরামের দ্বারস্থ হন। স্বয়ং গুরু পরশুরাম ভীষ্মকে আদেশ দেন অম্বাকে বিয়ে করে তার প্রতি অবিচারের প্রায়শ্চিত্ত করার জন্য। হ্যাঁ, কিন্তু ভীষ্ম গুরুর আদেশও অমান্য করেন, কেবল নিজের সেই নিয়ম ধরে রাখার জন্য। গুরুর সাথে তার ভয়ঙ্কর যুদ্ধ হয়, যা শেষ পর্যন্ত অমীমাংসিত থাকে। আচ্ছা, একটা বিষয় আমার মাথায় সত্যিই আসছে না। তিনি তো অম্বাকে শাল্বের কাছে যেতে দিয়েছিলেন, তার মানে তার ভেতরে তো একটা ন্যায়বোধ কাজ করছিল। তাহলে পরে স্বয়ং গুরু যখন আদেশ দিলেন, তখন তিনি বিয়ে করতে রাজি হলেন না কেন? গুরুর আদেশের চেয়েও কি নিজের বানানো নিয়ম বড় হয়ে গেল? এটাই তো অন্ধ আনুগত্যের সবচেয়ে বড় সমস্যা। আধুনিক কর্মক্ষেত্রে আমরা অনেক সময় দেখি, ধরুন এইচআর বা ম্যানেজমেন্টের সামনে কেউ হয়তো মারাত্মক অমানবিক পরিস্থিতির শিকার হচ্ছে, কিন্তু কর্তৃপক্ষ বলছে, দুঃখিত, আমাদের পলিসিতে তো এর বাইরে কিছু করার সুযোগ নেই। একদম। অম্বার জীবন তো আক্ষরিক অর্থেই ধ্বংস হয়ে গেল ওই একটা পলিসির কারণে। আর আমরা জানি সেই তীব্র ক্ষোভ থেকেই অম্বর লাভ করেন যে তিনি ভীষ্মের মৃত্যুর কারণ হবেন এবং পরবর্তীতে শিখণ্ডী হিসাবে পুনর্জন্মগ্রহণ করেন। আপনি যে এইচআর পলিসির কথা বললেন, ভীষ্মের ক্ষেত্রে বিষয়টা ঠিক তেমনই ছিল। যদি আমরা এটাকে বৃহত্তর প্রেক্ষাপটে দেখি, ক্ষমতা এবং নীতির মধ্যে যদি নমনীয়তা না থাকে, তবে তা অনিবার্যভাবে ট্র্যাজেডির জন্ম দেয়। রাইট। ভীষ্মের কাছে নিজের ব্যক্তিগত পবিত্রতা বা প্রতিজ্ঞা রক্ষা করাটা একজন মানুষের জীবনের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছিল। এটি আধুনিক লিডারদের জন্য একটা বিশাল সতর্কবার্তা। নিয়ম যখন নৈতিকতা বা মানবিকতার চেয়ে বড় হয়ে যায়, তখন সেই সিস্টেম ভেতর থেকে পচতে শুরু করে। আর এই নিয়ম রক্ষার নামে অবিচার মেনে নেওয়ার যে প্রবণতা, সেটা কিন্তু কেবল অম্বার ক্ষেত্রেই থেমে থাকেনি। এর সবচেয়ে বড় এবং ভয়ঙ্কর উদাহরণ আমরা দেখতে পাই মহাভারতের সেই বিখ্যাত পাশা খেলার অন্ধকার মুহূর্তটিতে। ওহ, সেই দৃশ্যটা তো সত্যি ভয়ঙ্কর। আমার মনে হয় কেবল নিয়মের প্রতি অন্ধত্ব নয়, ভীষ্মের সবচেয়ে বড় পেশাগত এবং নৈতিক ব্যর্থতা ছিল তার নীরবতা। একটু ভেবে দেখুন সেই দৃশ্যটার কথা। দ্রৌপদীকে যখন রাজসভায় টেনে এনে চরম অপমান করা হচ্ছিল, তখন তিনি একটি অত্যন্ত যৌক্তিক এবং আইনি প্রশ্ন তুলেছিলেন। হ্যাঁ, তিনি বলেছিলেন, যুধিষ্ঠির যদি আগেই নিজেকে বাজিতে হেরে গিয়ে থাকেন, তবে একজন দাস হিসেবে আমাকে বাজি রাখার কোনো অধিকার কি তার আদৌ ছিল? এতে তো একবারে নিখুঁত যুক্তি, মানে এর চেয়ে লজিক্যাল আর কি হতে পারে? অবশ্যই। এবং সোর্স আমাদের স্পষ্টভাবে জানাচ্ছে যে ভীষ্ম খুব ভালো করেই জানতেন পুরো বিষয়টা চরম অন্যায় হচ্ছে। তিনি তো সাধারণ কেউ ছিলেন না, তিনি ছিলেন সেই সভার সবচেয়ে বয়োজ্যেষ্ঠ, সবচেয়ে শক্তিশালী এবং প্রজ্ঞাবান ব্যক্তি। ঠিক। ধর্মের তাত্ত্বিক জ্ঞান বা ইন্টেলেকচুয়াল আন্ডারস্ট্যান্ডিং তার চেয়ে ভালো আর কারোর ছিল না। কিন্তু দ্রৌপদীর সেই তীক্ষ্ণ এবং যৌক্তিক প্রশ্নের জবাবে তিনি কি করলেন? তিনি কেবল বললেন
যে ধর্ম অত্যন্ত সূক্ষ্ম এবং কঠিন, এই ধরনের কিছু দার্শনিক এবং ধোঁয়াশাপূর্ণ কথা বলে তিনি চুপ করে রইলেন। হ্যাঁ, তিনি সেই অন্যায়কে থামানোর কোনো বাস্তব চেষ্টাই করেননি। ভীষ্মের সামনে তখন একটি বড় দার্শনিক সংকট ছিল, স্বধর্ম বনাম রাজধর্ম। একদিকে সিংহাসনের প্রতি তার নিঃস্বার্থ আনুগত্য, অন্যদিকে একজন শাসকের ন্যায়বিচার প্রতিষ্ঠার দায়িত্ব। এই কেমন কথা? চোখের সামনে এত বড় একটা অপরাধ হচ্ছে, একজন নারীকে অপমান করা হচ্ছে, আর তিনি বলছেন ধর্ম নাকি সূক্ষ্ম? একটা কথা বা একটা হুঙ্কার দিলেই এই পুরো অন্যায়টা সেখানে থেমে যেতে পারত। একদম তাই। কিন্তু তিনি সেই কাঠামোর দোহাই দিয়ে চুপ করে রইলেন। আধুনিক যুগেও তো আমরা এমনটা অহরহ দেখি, তাই না? অনেক অত্যন্ত বুদ্ধিমান মানুষ, বড় বড় কর্পোরেট এক্সিকিউটিভ বা সরকারি কর্মকর্তারা চোখের সামনে আনএথিক্যাল কাজ বা দুর্নীতি হতে দেখেন। হ্যাঁ, সাম্প্রতিক অনেক কর্পোরেট স্ক্যান্ডালেও আমরা এমনটা দেখেছি। কিন্তু তারা ক্ষমতাশালীদের মুখের উপর সত্য কথা বলার সাহস দেখাতে পারেন না। তারা ভাবেন, আমি তো শুধু আমার চাকরি করছি, পলিসি তো আমি বানাইনি। হুইসেল ব্লোয়িংয়ের চেয়ে কোম্পানির প্রতি অন্ধ আনুগত্যকেই তারা বড় করে দেখেন। ঠিক ধরেছেন। এটি একটি অত্যন্ত গভীর প্রশ্ন তুলে ধরে, কখন নিজের প্রাতিষ্ঠানিক দায়িত্ব পালন করাটাই একটি নৈতিক ব্যর্থতায় বা অপরাধে পরিণত হয়। অবিচারের সামনে ভীষ্মের এই নীরবতাই কিন্তু তার জীবনের সবচেয়ে বড় কলঙ্ক। রাইট। জ্ঞান থাকা এক জিনিস, আর সেই জ্ঞান প্রয়োগ করে অন্যায়ের প্রতিবাদ করার বা স্পিকিং ট্রুথ টু পাওয়ার সেই সাহস থাকা সম্পূর্ণ অন্য জিনিস। ক্ষমতাশালীদের ভুল ধরিয়ে দেওয়ার চেয়ে তিনি হস্তিনাপুরের সিংহাসনের প্রতি তার আনুগত্যকেই বড় করে দেখেছিলেন। আর এই একটি নীরবতাই পরবর্তীতে পুরো কুরু বংশ এবং একটি সভ্যতাকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। হ্যাঁ, আর চুপ থাকার এই অভ্যাস এবং অন্ধ আনুগত্য অবশেষে তাকে এমন এক জায়গায় নিয়ে দাঁড়ায় যা আরও বেশি অদ্ভুত। কুরুক্ষেত্রের যুদ্ধে তিনি কৌরবদের প্রধান সেনাপতি হলেন। মানে তিনি খুব ভালো করেই জানতেন যে দুর্যোধন আপাদমস্তক ভুল পথে হাঁটছে। তিনি পাণ্ডবদের এবং কৃষ্ণকে নিজের সন্তানের চেয়েও বেশি ভালোবাসতেন। তা সত্ত্বেও তিনি কৌরবদের পক্ষে তলোয়ার ধরলেন। কারণ তার ওই একটাই যুক্তি, তিনি হস্তিনাপুরের সিংহাসনের প্রতি দায়বদ্ধ। সিংহাসনে যেই থাকুক না কেন, বা সে যত বড় অপরাধীই হোক না কেন। এবং যুদ্ধে কিন্তু তিনি অপ্রতিরোধ্য ছিলেন। একদম। মহাভারতের বর্ণনায় একটি অসাধারণ দৃশ্য আছে, যেখানে ভীষ্মের বিক্রম এতই ভয়ঙ্কর হয়ে ওঠে যে পাণ্ডবদের জয় একরকম অসম্ভব মনে হতে থাকে। আর তখন কৃষ্ণ কি করলেন? ভীষ্মকে থামাতে না পেরে স্বয়ং কৃষ্ণ নিজের সেই বিখ্যাত প্রতিজ্ঞা, যুদ্ধে অস্ত্র না ধরার প্রতিজ্ঞা ভেঙে ফেলেন। রথের ভাঙা চাকা হাতে তুলে নিয়ে তিনি রুদ্রমূর্তিতে ভীষ্মের দিকে তেড়ে যান। ও আচ্ছা। আর সবচেয়ে অবাক করা ব্যাপার হল, ভীষ্ম এতে এতটুকুও ভয় পাননি, বরং তিনি আনন্দে আত্মহারা হয়ে কৃষ্ণের হাতে মৃত্যুবরণ করতে চান। তিনি মনে করেন স্বয়ং ঈশ্বরের হাতে মৃত্যু তার জন্য সবচেয়ে বড় আশীর্বাদ। এখানে ভীষ্মের চরিত্রে এক চরম স্ববিরোধিতা বা সোজা কথায় বলতে গেলে বেশ বড় রকমের ভণ্ডামি লক্ষ্য করা যায়। কিরকম? সোর্সে উল্লেখ আছে যে ভীষ্ম সবসময় কর্ণের তীব্র সমালোচনা করতেন। কেন? কারণ কর্ণ তার বন্ধু দুর্যোধনের প্রতি অন্ধভাবে অনুগত ছিলেন। কিন্তু একবার ভেবে দেখুন, ভীষ্ম নিজেও তো ঠিক একই কাজ করছিলেন। একদম পয়েন্টে হিট করেছেন। তিনিও তো সিংহাসনের প্রতি অন্ধ আনুগত্য দেখিয়ে সেই দুর্যোধনকেই সমর্থন দিচ্ছিলেন এবং পাণ্ডবদের ধ্বংস করার চেষ্টা করছিলেন। তাহলে কর্ণের আনুগত্য যদি অপরাধ হয়, ভীষ্মের আনুগত্য কেন মহৎ হবে? এটা খুবই ইন্টারেস্টিং একটা অবজারভেশন। শেষ পর্যন্ত এই কুরুক্ষেত্রের যুদ্ধেই তার পতন হয় অর্জুনের তীরে, যখন সামনে ঢাল হিসেবে দাঁড়িয়েছিলেন সেই শিখণ্ডী, যিনি পূর্বজন্মে ছিলেন অম্বা। এই স্ববিরোধিতার মূল কারণ হল ভীষ্ম আসলে প্রাতিষ্ঠানিক আনুগত্যের এমন এক গোলক ধাঁধায় আটকে পড়েছিলেন যেখান থেকে বেরোনোর পথ তার জানা ছিল না। আধুনিক যুগেও এমন অনেক পেশাজীবী বা সৈনিক আছেন যারা কেবল উপর মহলের আদেশ বা কর্তব্য ভেবে প্রশ্নবিদ্ধ কাজ করে যান। হ্যাঁ, অন্ধ আনুগত্যের ফাঁদ। ভীষ্ম সিংহাসন রক্ষা করতে গিয়ে বৃহত্তর ন্যায়বিচার রক্ষা করতে ব্যর্থ হয়েছিলেন। ঠিক এই জায়গাটাতেই কৃষ্ণের সাথে তার সবচেয়ে বড় এবং স্পষ্ট পার্থক্য তৈরি হয়। খেয়াল করে দেখুন, ভীষ্ম তার নিজের তৈরি কাঠামোগত নিয়ম অনুসরণ করতে গিয়ে ন্যায়বিচারকে বিসর্জন দেন। আর কৃষ্ণ? অন্যদিকে
কৃষ্ণ বৃহত্তর ন্যায়ের স্বার্থে নিজের অস্ত্র না ধরার নিয়মটিকে হাসিমুখে ভেঙে ফেলেন। কৃষ্ণের কাছে ন্যায়ের প্রতিষ্ঠা নিয়মের চেয়েও অনেক বেশি জরুরি ছিল। লিডারশিপের এর চেয়ে বড় উদাহরণ আর কি হতে পারে? দারুণ বলেছেন। রুল ব্রেকার বনাম রুল কিপার। কিন্তু কে কোন উদ্দেশ্যে সেটা করছে সেটাই আসল কথা। তবে জীবনের একেবারে শেষ প্রান্তে এসে মনে হয় ভীষ্ম তার এই ভুলগুলো বুঝতে পেরেছিলেন। হ্যাঁ, সরসজ্জার সময়টার কথা বলছেন তো? ঠিক। সরুসজ্জায় বা তীরের বিছানায় শুয়ে তিনি এমন এক নৈতিক রূপরেখা দিয়ে যান যা দেখে মনে হয় তিনি যেন নিজের জীবনের সমস্ত ব্যর্থতা আর ভুলগুলোকেই পরবর্তী প্রজন্মের জন্য শুধরে দেওয়ার চেষ্টা করছেন। তিনি তো চাইলেই সাথে সাথে মারা যেতে পারতেন, কারণ তার ইচ্ছামৃত্যুর বর ছিল। কিন্তু তিনি তা না করে উত্তরায়ণ নামক পবিত্র সময় পর্যন্ত অপেক্ষা করেন। আর এই দীর্ঘ যন্ত্রণাময় সময়ে তিনি শোকাচ্ছন্ন এবং বিজয়ী যুধিষ্ঠিরকে রাজধর্ম, প্রশাসন এবং নৈতিকতা নিয়ে গভীর শিক্ষা দেন। হ্যাঁ, মহাভারতের শান্তি পর্ব এবং অনুশাসন পর্বে এই অসামান্য শিক্ষাগুলোর বিস্তারিত উল্লেখ রয়েছে। সরসজ্জায় শুয়ে ভীষ্ম যুধিষ্ঠিরকে শেখান যে একজন শাসকের মূল কাজ হল দুর্বলের রক্ষা করা এবং সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা। এই ফ্রেমওয়ার্কটা আধুনিক লিডারদের জন্য খুব জরুরি। একদম। রাজা কেবল জনগণের কল্যাণের জন্য বিদ্যমান, নিজের ক্ষমতার অহংকারের জন্য নয়। রাগ, লোভ এবং খারাপ উপদেষ্টারা কিভাবে একটা সাজানো রাজত্ব ধ্বংস করে দেয় তিনি তার পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করেন, এবং এই একই সময়ে তিনি তার বিখ্যাত বিষ্ণু সহস্রনাম পাঠ করেন। কিন্তু এই পুরো বিষয়টা কি একটা বড় ধরনের আইরেনি বা পরিহাস নয়? মানে তিনি যুধিষ্ঠিরকে ঠিক সেই উপদেশগুলোই দিচ্ছেন যেগুলো তিনি নিজে বা কৌরবরা যদি মেনে চলত, তাহলে তো এই বিশাল ধ্বংসযজ্ঞ কখনোই হতো না। সত্যি তাই। দুর্বলকে রক্ষা করা, যেটা তিনি দ্রৌপদী বা অম্বরবেলায় করেননি। খারাপ উপদেষ্টাদের সঙ্গ ত্যাগ করা, যেটা তিনি দুর্যোধনের ক্ষেত্রে করতে পারেনি। একেবারেই তাই। তবে এই আইরেনি থেকেই কিন্তু সবচেয়ে বড় শিক্ষাটা পাওয়া যায়। ভীষ্মের এই শেষ জীবনের শিক্ষাগুলো আধুনিক লিডারশিপের জন্য একটি দুর্দান্ত ফ্রেমওয়ার্ক হিসেবে কাজ করে। এটি আমাদের পরিষ্কারভাবে শেখায় যে কোনো পদের বা সিংহাসনের প্রতি অন্ধ আনুগত্যের চেয়ে মানুষের কল্যাণের প্রতি আনুগত্য অনেক বেশি জরুরি। হ্যাঁ, ডিউটি যখন মোরালিটির সাথে কনফ্লিক্ট করে তখন মোরালিটিকেই আগে রাখতে হবে। ঠিক, নমনীয়তা বা ফ্লেক্সিবিলিটি ছাড়া শুধু সদিচ্ছা এবং ত্যাগ দিয়ে কখনোই সুশাসন বা কোনো প্রতিষ্ঠানের উন্নতি নিশ্চিত করা যায় না। ন্যায়ের জন্য যদি কখনো নিয়ম ভাঙতেও হয়, তবে তা সত্যিকারের লিডারদের করতে হবে। ভীষ্ম নিজে যেটা পারেননি, যুধিষ্ঠির যেন সেই ভুল না করেন, সেটাই ছিল তার শেষ চেষ্টা। আজকের এই দীর্ঘ আলোচনা থেকে আমরা সত্যিই অনেক কিছু শিখতে পারলাম। ভীষ্মের পুরো জীবনটাই আমাদের বারবার এই শিক্ষাই দেয় যে নৈতিকতা কেবল কিছু কঠোর নিয়ম বা কোম্পানির চেকলিস্ট মেনে চলার নাম নয়। একদম। অন্ধ আনুগত্য কখনো কখনো আমাদের দৃষ্টিশক্তি একেবারে কেড়ে নেয়, আমাদের ভালো মন্দের বিচারবোধ নষ্ট করে দেয়। আর অবিচারের সামনে চুপ করে বসে থাকাটা যে কোনো সভ্যতার, সমাজ বা প্রতিষ্ঠানকে ভেতর থেকে ধ্বংস করে দিতে পারে। মহৎ উদ্দেশ্য থাকা সত্ত্বেও কেবল নমনীয়তা এবং সাহসের অভাবে কিভাবে একটা সম্ভাবনাময় সাম্রাজ্যের বড় পতন ঘটতে পারে, ভীষ্ম তার সবচেয়ে বড় প্রমাণ। একজন মানুষের অতিরিক্ত জেদ কিভাবে একটা সিস্টেমকে প্যারালাইজড করে দিতে পারে, তা এই কাহিনীর পরতে পরতে লুকিয়ে আছে। আজকের আলোচনা শেষ করার আগে একটি গভীর চিন্তার বিষয় রেখে যেতে চাই। আধ্যাত্মিক ব্যাখ্যা মতে ভীষ্মের এই সরসজ্জা বা তীরের বিছানা হল পার্থিব ভোগান্তির প্রতীক। জীবনে করা ভুলগুলোরই শারীরিক রূপ হল এই শয্যা। খুব সুন্দর একটা মেটাফর। একবার আমাদের সবারই নিজেদের জায়গা থেকে ভেবে দেখার মতো বিষয় হল, কর্মক্ষেত্রে বা ব্যক্তিগত জীবনে আমরাও কি এমন কোনো কঠোর নিয়ম, পলিসি বা অন্ধ্র আনুগত্যের সেকেলে বাঁধা পড়ে আছি? তাই তো। যাকে আজ আমরা বড় গলায় পেশাগত দায়িত্ব ভাবছি, তা কি ভবিষ্যতের জন্য আমাদের নিজেদেরই কোনো যন্ত্রণাদায়ক সরসজ্জা তৈরি করছে না তো? এই প্রশ্নটির উত্তর হয়তো আমাদের সবাইকেই নিজের বিবেকের কাছে খুঁজতে হবে। হ্যাঁ, এটা সত্যি ভাবার মতো একটা বিষয়। আজকের এই ডিপ ডাইভ আমরা এখানেই শেষ করছি। আগামীতে এমন আরও কোনো চমকপ্রদ বিষয় নিয়ে গভীরে ডুব দিতে আমরা আবার ফিরে আসব। সবাই ভালো থাকবেন।